তারা কিন্তু জানে সবাই যে যখন হচ্ছে হাসিনা সিস্টেমের মধ্যে ঢুকবে সে হচ্ছে দুর্নীতিবাজ হইতে পারবে, হতে পারবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যখন হচ্ছে খুন করা শুরু করবে, তখন আমরা বলছি যে না, খুন তো করা যাবে না, মারা তো যাবে না, তার মানে তোমার এখন থাকার যোগ্য না, এক দফা হয়ে গেছে। যারা হচ্ছে ইসলামপন্থীদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে খেলাফত চায়, যারা গণতন্ত্রকেই চায় না, গণতন্ত্রকে হচ্ছে হারাম মনে করে, তারাও কিন্তু আন্দোলনে নিযুক্ত হয়েছে। তারা হচ্ছে এখন দাবি করতেছে যে না, এখন গণতন্ত্রকে মানা যাবে না, ইসলাম মানতে হবে। তো ফলে তার রাজনৈতিক এজেন্ডাও তো বের হয়ে গেছে, প্রত্যেকের রাজনৈতিক এজেন্ডা বের হয়ে গেছে। 13-র আগে মাদ্রাসা ছেলেরা মেইন স্ট্রিমে প্রগতিশীল এরিয়ায় অপরি ছিল, তাদেরকে কেউ চিনত না। যখন শাপলাটা হয়েছে তখন থেকে তাদেরকে চেনা শুরু করছে। আর একটা যে বড় জনগোষ্ঠী আছে তাদেরকে যে এজেন্সি দিতে হবে, সেইটা শাপলার পর থেকে হচ্ছে এই প্রগতিশীলদের মাথার মধ্যে ঢোকা শুরু করছে। কাভার স্টোরির ওপেন মাইক পর্বে স্বাগত দর্শক আপনাদের। আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি মীর হুজাইফা আল মামদু, গবেষক। হুজাইফা, আপনাকে আমন্ত্রণ আমাদের এই পর্বে। আপনার সাথে আমরা জুলাই আন্দোলন এবং আজকে 1 বছর পর যে সময়টাতে আমরা আছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। শুরু করতে চাই, আমি আপনার একটা লেখা পড়ছিলাম যে আপনি লিখলেন যে কিছু হতাশার কথা লিখেছেন এবং শেষটা যেটা করেছেন সেটা হলো যে এখন যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতো, মানুষ যদি ভোট দিতে পারতো, তাহলে হয়তো অনেক কিছুরই সমাধান হতো। এটা আপনি কেন মনে করছেন যে নির্বাচন হলে? আচ্ছা, আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল হাসিনা আমলে, তা হচ্ছে নির্বাচন না হওয়া, মানে গণতন্ত্র না হওয়া। এবং গণতন্ত্রের প্রধানতম বিষয়ই তো হচ্ছে আমি হলো আমার সরকারকে, আমাকে যে শাসন করবে, আমাকে যে করবে, আমি যাকে দায়িত্ব দিব তাকে ঠিক করতে পারবো আমি। তো ফলে যখন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন ঠিক থাকে, তখন কিন্তু জবাবদিহিতা ঠিক থাকে। যে হচ্ছে আমার শাসক হয় সে কখনো স্বৈরাচার হয়ে ওঠে না, তখন তার মধ্যে জবাবদিহিতার একটা, আমাদের দেশে তো দেখা গেছে যে আমাদের দেশে তো জবাবদিহিতার সংস্কৃতি হিসেবে নাই, কিন্তু হচ্ছে একটা যখন সময় হচ্ছে নির্বাচনটা হতো নিয়মিত, তখন একটা ভয় থাকতো রাজনৈতিক দলের এবং সরকারের, যে আচ্ছা 5 বছর পরে আমাকে হচ্ছে এদের কাছেই আবার ফিরতে হবে, এদের কাছে আমার জবাবদিহি করে আবার সরকারে যেতে হবে। তো ফলে এই জবাবদিহিতার জায়গাটা, ন্যূনতম জবাবদিহিতার জায়গাটুকু আসলে থাকা উচিত, কিন্তু সেটাও হচ্ছে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল হাসিনা। তো ফলে জুলাই আমাদের কাছে, আমি হচ্ছে আজকে আর একটা কথা ভাবছিলাম যে আসলে জুলাই আমাদেরকে কি দিচ্ছে। তো জুলাইয়ের জন্য মানে প্রথম এবং প্রধানত ব্যাপার ছিল হাসিনাকে সরানো, হাসিনাকে ফালানোটাই ছিল জুলাইয়ের প্রথম এটাই। হ্যাঁ, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা হলো ওই সেই আন্দোলনের মুহূর্তে যখন হচ্ছে হাসিনার বিকল্পকে এসব নানা আলাপ শুরু হয়েছে, তখন আমরা স্বপ্ন দেখা শুরু করছিলাম, তখন আমরা আনন্দে কাঁপা শুরু করছিলাম যে আমরা হচ্ছে আমাদের খুবই কাঙ্ক্ষিত একটা দেশের দিকে যাব, যেখানে হচ্ছে পরিচয় থাকবে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে প্রথমটা ছিল হাসিনাকে ফালানো, হাসিনাকে সরানো। তো জুলাইয়ের প্রথম এবং একমাত্র যদি আমি বলি যে সফলতা, সেটা কিন্তু হয়ে গেছে, সেটা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন ব্যাপার যেটা হচ্ছে, আমরা যে স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নটা আমি দেখছি যে ক্রমশ নাই হয়ে যাচ্ছে, বা ক্রমশ হচ্ছে কোথাও আটকা পড়ছে, কোথাও হচ্ছে থেমে আছে। তো এখন হলো পরবর্তী ধাপটাই তো হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, পরবর্তী ধাপ হচ্ছে জবাবদিহিতা, নির্বাচন। তো নির্বাচন যখন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয়, তখন সেই আবার ওই জবাবদিহিতার জায়গাটা ফিরে আসবে বলে আমি মনে করি। যেখানে আসলে তখন হচ্ছে রাজনৈতিক দলগুলো আবার হয়তো ঠিকঠাক করে চলবে, হয়তো তারা তাদের দায়িত্বগুলো পালন করবে। কিন্তু হুজাইফা, অনেকেই ধরেন বলছে যে শুধু একটা নির্বাচনের জন্য এত রক্ত দেওয়া হয় নাই, এবং শুধু যদি আরেকটা নির্বাচন হয়, অনেক মানে নির্বাচনী ব্যবস্থা সহ রাষ্ট্রের অনেক সংস্কার না হইলে এটা আর একটা মানে শেখ হাসিনার মতো আরেকটা রেজিমকেই শুধু নিয়ে আসবে। এটা আপনি কিভাবে দেখেন? আসলে ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা রক্ত কি কোনো বিশাল নিয়ে দিছে লোককেলা, বা যারা হচ্ছে রক্ত দিছে তারা তো হচ্ছে অনেক বড় হচ্ছে অনেক দফা ঠিকঠাক করে রক্ত দেয় নাই। রক্ত দেওয়ার সময় আগে এমন কিছুই তো হয় নাই যে আচ্ছা ঠিক আছে আমাদের একটা বিপ্লব চলতেছে, যে এই বিপ্লবটা আমরা হচ্ছে এই দফার উপরে বা এই আলাপের উপরে আমরা হচ্ছে আন্দোলন করছি, সে আন্দোলনে আমরা রক্ত দিচ্ছি, সে আন্দোলনে আমরা সেটা তো হয় না।
বরং এই আন্দোলনটা হয়েছে মূলত হাসিনাকে ফালানোর জন্য। ব্যাপার যেটা হচ্ছে আন্দোলনের শুরুর দিকে আমাদেরও সেইভাবে হচ্ছে মানে আমি সেইভাবে হচ্ছে কানেক্ট করতে পারছিলাম না, কারণ কোটা বিরোধী আন্দোলনটা আসলে আমার কাছে মনে হচ্ছিল যে যারা কোটা বিরোধী আন্দোলন কোটার একটা সিস্টেম চাচ্ছে তারা কিন্তু সিস্টেমের মধ্যেই ঢুকতে চাচ্ছে। তারা কিন্তু জানে সবাই যে যখন হচ্ছে হাসিনা সিস্টেমের মধ্যে ঢুকবে সে হচ্ছে দুর্নীতিবাজ হইতে পারবে, হতে পারবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যখন হচ্ছে খুন করা শুরু করবে তখন আমরা বলছি যে না, খুন তো করা যাবে না, মারা তো যাবে না, তার মানে তোমার এখন থাকার যোগ্য নয়, এক দফা হয়ে গেছে, হাসিনা শেষ, চলে গেছে। তো এখন তো আমাদের হচ্ছে এমন কোনো আসে না যে সংস্কার করতে হবে, এই করতে হবে, কোনোটারও পুরো রক্ত দেওয়া হয়নি। রক্তটা দেওয়া হয়েছে হচ্ছে ইনস্ট্যান্ট, যে তুমি মারছো, তুমি পড়তে হবে, তোমার পড়তে হবে, সে পড়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে নতুন নতুন অনেক আমরা যে আশাগুলো করছিলাম যে এই সংস্কার লাগবে, ঠিকঠাক করতে হবে যাতে হচ্ছে নতুন কোনো হাসিনার না হইতে পারে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো প্রথম ব্যাপারটা হচ্ছে নির্বাচন ঠিক করে দেয়া, যে আমি হচ্ছে ঠিক করে দিছি। হ্যাঁ, এখন আমি যদি ধরে নেই যে হাসিনা পতনের পরে মানুষদের মধ্যে একটা সুন্দর একটা মানে ঐক্য হয়েছিল, যে ঐক্যটা দিয়ে ইউনূস সরকার আসছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে ইউনূস সরকার তো কিংবা ইন্টারিম তো সে ঐক্যটার মর্যাদা রাখতে পারে না, বরং ক্রমশ সে হচ্ছে সংখ্যালঘু তার দিকে আমরা দেখছি আক্রমণ হচ্ছে, মাঝের আক্রমণ হচ্ছে। আমরা দেখছি যে আমি হচ্ছে ভিন্ন চিন্তা করে আমি থাকতে পারছি না, একটা দল তৈরি হচ্ছে যে দল হচ্ছে আক্রমণ করছে, আমাকে দমা দিতে চাচ্ছে, এবং এই দমানোর এই দলগুলোকেও আবার দেখি আমাদের নতুন নতুন কিছু বুদ্ধিজীবী তৈরি হয়েছেন, তারা বলতেছেন যে না, এটা হচ্ছে জনতার ক্ষোভ, এতে এই সেই এই ব্যাপারগুলো এসে তারা তো হচ্ছে তাদের যে ঐক্য, সেই ঐক্যটার মধ্যে ফাটল ধরে গেছে। 9 মাস 10 মাস পরে এসে তারা তো আসলে ঠিক কোনো মানুষের কথা বলতে পারে না, এবং কিছু মানুষের কথা বলছে, তো ফলে ঐক্যটা থাকে না, তো ফলে হচ্ছে সংস্কারের ইয়েগুলো থাকে। এই যে ঐক্য নষ্ট হলো, এটা কি সরকারের ব্যর্থতা নাকি জুলাই আন্দোলনে যারা একসাথে এসেছিলেন তাদেরও কোনো ব্যর্থতা রয়েছে? আচ্ছা, ব্যাপার যেটা হয়েছে সেটা আমি মনে করি প্রধানতম সরকারের ব্যর্থতা। আচ্ছা, জুলাই আন্দোলনে যারা এসছিলেন তারা কিন্তু কেউ একটা বিষয়ের উপরে আসেন নাই, তাদের প্রত্যেকেরই পলিটিক্যাল এজেন্ডা আছে। বিএনপি যে কারণে জুলাই আন্দোলনে যোগ দিচ্ছে তার পলিটিক্যাল এজেন্ডা নাই, জামাত যে কারণে ইয়েতে যোগ দিচ্ছে তার পলিটিক্যাল এজেন্ডা নাই, প্রত্যেকেরই পলিটিক্যাল এজেন্ডা ছিল। কিন্তু তারা এক সময় এসে একটা সময়ের জন্য ঐক্যবদ্ধ হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, আমার হাসিনাকে ফেলতে হবে। এখন ঐক্যবদ্ধ হওয়ার পর হাসিনা চলে যাওয়ার পরে তারপরে কে আসবে সেটা নিয়েও তারা ঐক্যবদ্ধ ছিল, আচ্ছা ইউনূস আসবে। তারপরে যখন ইউনূসের হাতে ক্ষমতা দিল, ইউনূসকে রাখতে পারছে সেটা, মানে ইন্টারিমের হাতে, আমি যদি ইন্টারিম তো সেই ঐক্যবদ্ধতার জায়গাটাকে ধরে রাখতে পারে। সমস্যার জায়গা আমি মনে করি হচ্ছে প্রধানতম ব্যাপার হচ্ছে, কারণ প্রত্যেকেরই রাজনৈতিক এজেন্ডা ক্রমশ একটা সময় পরে বের হবে। এখন দেখেন এই যারা হচ্ছে ইসলামপন্থীদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে খেলাফত চায়, যারা গণতন্ত্রকেই চায় না, গণতন্ত্রকে হচ্ছে হারাম মনে করে, তারাও কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে। তারা হচ্ছে এখন দাবি করতেছে যে না, এখন গণতন্ত্রকে মানা যাবে না, ইসলাম মানতে হবে। তো ফলে তার রাজনৈতিক এজেন্ডাও তো বের হয়ে গেছে, প্রত্যেকের রাজনৈতিক এজেন্ডা বের হয়ে গেছে। আমাদের ভিউয়ারদের জন্য যদি আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলতে পারেন যে জুলাই প্রাথমিকভাবে পাবলিক ইউনিভার্সিটির কোটার বৈষম্য বিরোধী এই জায়গা থেকে শুরু হলো, তারপরে ধাপে ধাপে আপনি বলেছেন যে কেন নিপীড়নের জবাব দিতে গিয়ে একে একে অন্যরা সম্পৃক্ত হয়েছে। বিশেষ করে এই যে মানে আপনি যে বলছেন যে ইসলামপন্থী যে সংগঠনগুলো তারা, বা আমরা যদি দেখি যে মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা কোন সময়টাতে এই আন্দোলনে সম্পৃক্ত হলেন এবং কোন তাড়না থেকে তারা আসলেন? এটা ব্যাপার যেটা হচ্ছে সম্ভবত ইসলামপন্থী, মানে যারা ইসলামপন্থী তারা কিন্তু কোনো সংগঠন আকারে করে নাই, এই আন্দোলনগুলোতে যুক্ত হয় নাই, কারণ তাদের সংগঠন আকারে আন্দোলনগুলোতে যুক্ত হওয়াটার একটা মুসিবত ছিল হাসিনার আমলে। কারণ তারা যখন আন্দোলন হবে সেটাকে হচ্ছে ভিন্ন দিকে জঙ্গি নানা কিছু ট্যাগ দিয়ে হাসিনা আন্দোলনটাকে দমায় দিয়েছে একটা বড় সময় পর্যন্ত, এবং এই ভয়টা ছিল। কিন্তু যখন হচ্ছে জুলাই আন্দোলনটা সবার হয়ে উঠলো, যখন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, মানে 18 তারিখ 19 তারিখে যখন ব্র্যাকের মধ্যে হচ্ছে আন্দোলনটা হয়ে গেল, যে ঢাকা ইউনিভার্সিটিতে সব বন্ধ করে দিল, বের করে দিল, ব্র্যাক থেকে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা হচ্ছে আন্দোলন শুরু করলো, তখন থেকেই হচ্ছে মাদ্রাসার ছেলেরা
নানাভাবে যুক্ত হয়েছে। হ্যাঁ, মাদ্রাসা থেকে নানা সমস্যা করছে যে আন্দোলনে যাওয়া যাবে না, ইয়ে করবে না, কিন্তু মাদ্রাসা ছেলেদের যুক্ততা সেই সময় থেকেই শুরু হয়েছে। হাসিনা সরকারের আমলে মাদ্রাসা ছেলেরা এবং মাদ্রাসা এবং হচ্ছে বাইরের মানুষ, তাদের মধ্যে একটা বড় রকমের ভাগ হয়েছে হাসিনার সময়। তো ফলে এই যে পরিচয়ের যে রাজনীতি, সেটা মানে হাসিনা এমন কোনো রাজনীতি নাই যেটা করে নাই তার ক্ষমতা টিকায় রাখার জন্য। তো ফলে সেই রাজনীতিগুলোর ভিকটিম হয়েছে মাদ্রাসা ছেলেরা, তো আন্দোলনে যোগ দিছে তখন থেকে। হ্যাঁ, অনেকেই ধরেন বলে যে বিশেষ করে ধরেন 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এই সময়টাতে ঢাকার পেরিফেরিতে যদি আমরা বলি যে বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা, হেফাজতে ইসলাম, তাদের একটা বড় মোবিলাইজেশন ছিল, এবং অনেকেই বলেন যে যেটা আসলে একেবারে শেষ মুহূর্তের সফলতাকে অনেকটাই সেখানে ভূমিকা রেখেছে আর কি। বিশেষ করে যখন ঢাকার বাইরে থেকে আসাটা বন্ধ করা হলো, কিন্তু তবুও ঢাকার আশেপাশেই এমন জমায়েত ছিল যে যেটা ঠেকানোর ক্ষমতা হয়তো নিরাপত্তা বাহিনীর ছিল না। তো এই এবং সেই কারণে অনেকেই মনে করেন যে, এবং অনেকে বলছেন, যেমন আমি যদি বলি যে সামান্তা শারমিনের একটা কথা কিছুদিন আগে দেখলাম, যে সে বলছে যে জুলাই আন্দোলন আমাদের প্রমাণ করেছে যে ঢাকার আশপাশ যারা দখলে রাখতে পারবে বা ঢাকাকে যারা দখলে রাখতে পারবে তারাই আসলে সবকিছু নিয়ন্ত্রণ করবে। এইটার বিষয়ে আপনার কোনো? এটা মনের ব্যাপার। সেটা হচ্ছে হেফাজতে ইসলামের সময় যখন হচ্ছে এপ্রিলে মার্চে যখন হচ্ছে হেফাজতের ইয়েটা হইলো, ঢাকার লং মার্চ হইল, সেই লং মার্চের অবস্থা কিংবা হচ্ছে যে যখন হচ্ছে 5 মে ইয়ে হলো, তো তখন কিন্তু ঢাকার যে মানে হেফাজতের ব্যাপার ছিল হচ্ছে ঢাকার যে আশেপাশের জায়গাগুলো সেগুলো বন্ধ করে দিবে, যাতে হচ্ছে বাইরে থেকে ইয়ে না আসতে পারে আর কি, বা ওখান থেকে পুরো ঢাকা বন্ধ করে দিবে, এবং আমরা যত আন্দোলন দেখি সমস্ত আন্দোলনের ক্ষেত্রেই দেখবো কিন্তু হচ্ছে এই যাত্রাবাড়ি চিটাগাং রোডের আন্দোলন, তারপরে হচ্ছে সাভারের আন্দোলন, নারায়ণগঞ্জের আন্দোলন, এই আন্দোলনগুলো দেখবো। তো ফলে উত্তরেও একটা বড় ব্যাপার ছিল, গাজীপুরের যে ইয়েগুলো, তো সেইখানে হচ্ছে অনেক মানুষ থাকে যারা হচ্ছে ধরেন সেখানে যেমন হচ্ছে হেফাজতে ইসলামের একটা বড় ইয়ে আছে, কারণ নারায়ণগঞ্জের দিকে অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসা স্টুডেন্টরা আছে, নারায়ণগঞ্জের দিকে ধরেন ওখানে যেমন হচ্ছে গার্মেন্টস আছে, গাজীপুরের দিকে গার্মেন্টসের অভাব নেই, তারা হচ্ছে নেমেছে। তো ফলে ঢাকার পেরিফেরিটাকে দখল করাটা হচ্ছে ঢাকার জন্য এটা তো খুব স্বাভাবিক জিনিস, মানে যদি হচ্ছে আমরা ইয়ের দিকে যাই আর কি। হুজাইফা, আর একটা জিনিস আপনি বললেন যে শাপলার কথা বললেন, তো শাহবাগ এবং শাপলাকে এই যে মুখোমুখি একটা অবস্থানে আমরা দেখি, শাপলার যে উত্থান আপনি কিভাবে দেখেন যে এইটা ইন রেসপন্স টু শাহবাগ অনলি দ্যাট, নাকি সেই সময় আওয়ামী লীগ সরকারের অন্য কোনো পলিটিক্যাল খেলা ছিল? আপনার কাছে একটু জানতে চাই আপনার। শাপলার ইয়েটা ছিল কারণ 13-র আগে মাদ্রাসা ছেলেরা মেইন স্ট্রিমে প্রগতিশীল এরিয়ায় অপরি ছিল, তাদেরকে কেউ চিনত না। যখন শাপলাটা হয়েছে তখন থেকে তাদেরকে চেনা শুরু করছে। আর একটা যে বড় জনগোষ্ঠী আছে তাদেরকে যে এজেন্সি দিতে হবে, সেইটা শাপলার পর থেকে হচ্ছে এই প্রগতিশীলদের মাথার মধ্যে ঢোকা শুরু করছে। তখন যারা হচ্ছে কট্টর, ধরেন অনেকেই ছিল যারা হচ্ছে কট্টর হয়তো ইসলাম বিদ্বেষী কিংবা কট্টর নাস্তিক, যারা হয়তো মনে করতো যে ধর্মের ওইভাবে প্রয়োজন নেই, তারা কিন্তু দেখলো যে এত বড় একটা জনগোষ্ঠী ধর্ম নিয়ে আছে, সেই ধর্ম নিয়ে আছে, ধর্ম নিয়ে বাঁচতেছে, সেটা অস্বীকার করা কোনোভাবেই যাবে না। তখন আমরা দেখলাম যে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু তারপরে হচ্ছে আমি মাদ্রাসা ইউনিভার্সিটি এগুলোতে আসছি, তারপরে আমরা দেখছি যে সেই সময় তারা ভাবতে শুরু করছেন যে না, এই মানুষগুলোর এজেন্সি দিতে হবে, এই মানুষগুলো, হ্যাঁ একটা দল ছিল যারা হচ্ছে সবসময় এদের এজেন্সিকে বা এদেরকে অপর করে রাখছে, কিন্তু একটা বড় অংশ তাদেরকে স্বীকার করার ব্যাপারে ভাবনা শুরু করছে এবং তাদেরকে স্বীকার করতে শুরু করছে। তো ফলে আমি মনে করি শাপলাটা এই কারণে জরুরি ছিল, এই যে এই এতগুলো মানুষের যে এজেন্সি আছে সেটা ইয়ে করার জন্য। তো এই উত্থানটা হয়তো কখনো না কখনো, কিন্তু এইটা ধরেন আমি হাসিনার ক্ষেত্রে, হাসিনা সরকার সেটাকে হয়তো একটু আগে তুলে দিচ্ছেন এবং হচ্ছে এটাকে অনেক বেশি রক্তক্ষয়ী করে তুলছে, এবং এইটাকে হয়তো দেখা গেছে অনেক বেশি হচ্ছে মুখোমুখি করে দিছে দুই পক্ষকে। এই যে এখন যে শাপলা বনাম শাহবাগ এই বাইনারি, এবং এই যে আপনি প্রথমে ঐক্যের কথা বললেন, সেই ঐক্যের পথে কিন্তু এটাও একটা বড় ইয়ে। এখন ধরেন শাহবাগী বলে গালি দেওয়া,
যে অপরায়নের কথা আপনি বললেন, সেই অপরায়ন এখন আবার অন্যদিকে হচ্ছে। তাহলে আওয়ামী লীগ ওই বাইনারি থেকে লাভবান হলো বা লাভ করার চেষ্টা সে করেছে, কিন্তু এখন আমরা এসে আবার ওই বাইনারিতে গিয়ে আমরা একে অন্যকে ক্ষতিগ্রস্ত করে ফেলছি না? আমরা তা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমত এই বাইনারিটা ছিলই না। এই বাইনারিটা হচ্ছে ধরেন ইয়ের মধ্যে যারা প্রগতিশীল তাদের মধ্যে শুধু প্রগতিশীল ছিল, এবং যারা হচ্ছে তারা বাইরে ছিল। পরবর্তীতে একটা বাইনারি তৈরি হয়েছে। এই বাইনারিটা তো ক্ষতিকর, এবং এই বাইনারিটা তো হচ্ছে সমাজের জন্য খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং এই বাইনারিটা যাতে বাইনারিটা আসলে থাকবে, কারণ কেউ ধর্ম মানবে, কেউ ধর্ম মানবে না, কেউ হচ্ছে হয়তো অল্প কিছু ধর্ম মানবে, অল্প কিছু মানবে না। মানুষের চিন্তা নানামুখী। তখন তো ওটাকে আমরা বাইনারি বলবো না, তখন ওটাকে আমরা বৈচিত্র্য বলবো। না, বৈচিত্র্যের ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে বৈচিত্র্য ছাড়াও, কারণ যারা ধর্ম মানে তাদের কাছে একটা লাইন আছে, এই লাইনের অতিক্রম করা যাবে। কিন্তু যারা ধর্ম মানে না তারা হচ্ছে কিছু ধর্ম মানে, কিছু মানে না, করে নানা ব্যাপার আছে তাদের চিন্তার মধ্যে। তো ফলে যে মানুষটা চিন্তা ধর্ম চিন্তা দিয়ে প্রলুব্ধ, মানে এটাকে আমি বলি যে হচ্ছে, যদি আমি মোটিভেটেড বলি, তো সে তার কাছে কিন্তু বাইনারি। তো ফলে সে হচ্ছে বাইনারি ভাবে দেখবে। আমাদের কাজটা হচ্ছে যারা ধর্মকে বাইনারি হিসেবেই দেখে তাদের মধ্যে এই বোধটা জাগ্রত করা যে তুমি তোমার বোধটা নিয়ে থাকো, তুমি তোমার জায়গাটা নিয়ে থাকো, তুমি অন্য কাউকে তোমার বিশ্বাসটা চাপায় দিতে পারবে। এই বোঝাপড়াটা আমাদের হলো সবসময়ের এই চর্চা, চিন্তা এবং এই কাজ। কিন্তু তিনি যদি বলেন যে ওইটাও তার ধর্মীয় দায়িত্ব, আসলে তোমার ধর্মীয় দায়িত্ব, আসলে এই ব্যাপার জায়গাগুলো হচ্ছে এখানে হচ্ছে মানে নাগরিককে শিক্ষিত করে তোলার দায়িত্ব আসলে সরকারেরই বা হচ্ছে রাজনৈতিক দলগুলোরই। তো ফলে এইখানে হচ্ছে শিক্ষার জায়গা, বা এইখানে হচ্ছে তাদের ইনপুট করার জায়গাটা আসবে যে তুমি তোমার বিশ্বাস যেটা আছে, তুমি তোমার বিশ্বাসটা ছড়াবা কিভাবে, তুমি তোমার বিশ্বাসটা আসলে কোনভাবে ছড়াবা, কোনভাবে তুমি তোমার বিশ্বাসটা অপরের উপর চাপায় দিবা। যেমন হাদিস আছে, তুমি হচ্ছে যদি কোনো দেখো, মন্দ দেখো, তখন হাত দিয়ে ঠেকাও, মুখ দিয়ে ঠেকাও, না পারলে হচ্ছে তুমি দিলে ঘৃণা করো। তো ফলে আমরা এখন যেই রাষ্ট্রীয় পরিস্থিতির মধ্যে আছে, কিংবা যে অবস্থার মধ্যে আমরা আছি, সেখানে আমাদের জায়গাটা কোনটা? আমরা কি মুখ দিয়ে বলবো না দিলে ঘৃণা করবো? হাত দিয়ে তো ঠেকানোর আমাদের অবস্থা নাই, কেন আমি হাত দিয়ে আরেকজনকে করবো? হ্যাঁ, এটা হচ্ছে আমার পরিবারের ক্ষেত্রে। তুমি আমাদের ব্যাখ্যার জায়গাগুলো তৈরি করতে হবে যে আচ্ছা তুমি হাত দিয়ে কোথায় ঠেকাবে, কতদূর পর্যন্ত তুমি কাউকে আরেকজনকে তুমি হচ্ছে বলতে পারবে, তোমার সীমানা কতটুকু। এইগুলো ইনপুটের জায়গা কিন্তু রাজনৈতিক দলের, সরকারের এই নাগরিককে শিক্ষিত করে তোলার জায়গা আর কি। হুজাইফা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বললেন যে ধরেন জুলাই আসলে শেষে গিয়ে আসলে মজলুমের একটা লড়াইয়ে পরিণত হয়েছিল, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। কিন্তু সেই লড়াইয়ের সৈনিকরা, তাদের অনেককেই আমরা এখন আবার দেখি যে তারা জালিমের ভূমিকায় চলে আসছেন এত দ্রুততম সময়ে। তারা এত দ্রুত সময়ে এই চেঞ্জটা হয় কেন, বা এটা কেন হচ্ছে? এইটা তো নানা সোশ্যাল সায়েন্সেরও নানা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে যখন আপনি জালেম থাকেন, মজলুম থাকেন, তো তখন হচ্ছে মানে যখনই আপনি ক্ষমতা পায়ে যান, তখন তার আপনি হচ্ছে মজলুম থাকেন না। আর ক্ষমতা হচ্ছে খুবই বাজে জিনিস। যখন কাল আপনার মধ্যে ক্ষমতা আসবে, তখন আপনি যদি হচ্ছে নিজের লোভ, নিজের ইয়েকে সামলাইতে না পারেন, তখন খুব সহজেই হচ্ছে আপনি জালেম হয়ে উঠবেন আর কি। ওই যে যেমন হচ্ছে সম্ভবত হ্যানা অ্যারেন্ট একজন বুদ্ধি আছেন, উনি বলছেন যে অপ্রেস বিকাম অপ্রেসার, মজলুম মানে হতে জালেম হয়ে ওঠে, এটা ক্ষমতার কারণ। আমি মনে করি যে এটার পেছনে ক্ষমতা বড় একটা কারণ। যেমন ধরেন, এটা যদি আমি ধর্ম দিক থেকে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে হাদিসেও বলা আছে যে হাদিসের ক্ষমতা নেয়াকে খুবই করে দেখানো হয়েছে যে তুমি ক্ষমতা নিবা না, ক্ষমতার কাছাকাছির ধারে থাকবা না, ক্ষমতার থাকবে না। কারণ ধরেন ধর্ম জানে যে ক্ষমতাটা ভয়ঙ্কর। তুমি যতই ধর্মপ্রাণ হও, তুমি যখন ক্ষমতার কাছে যাবে তোমার ধর্ম নড়বড় হয়ে যাবে, উঠবে, সেটা হয়ে উঠছে। তো এখনকার বাংলাদেশ যদি দেখি, অনেকেই আশঙ্কা করেন যে এখানে ডানপন্থার একটা উত্থান, এবং ডানপন্থীদেরকে দেখা যাচ্ছে যে তারা নারীদের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে, আপনার মাজার ভাঙার কথা বলেছেন, সেই সব তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে।
এখন তারা তো এখনো আসলে ওই অর্থে ক্ষমতায় আসেননি, হয়তো ক্ষমতার পেরিফেরিতে তারা আছেন, কিন্তু যদি ক্ষমতায় তারা চলে আসেন তাহলে জিনিসটা কিরকম হতে পারে নারীদের জন্য, সংখ্যালঘুদের জন্য? সেটা হচ্ছে আমরা এখন তো ইয়ে দেখেই বুঝতেছে যে কেমন হইতে পারে আর কি। এটা তো ভয়ঙ্কর একটা দিকে যাবে বলে আমার মনে হয়, কারণ যারা হচ্ছে নিজের চিন্তার বাইরে অন্য চিন্তাকে হচ্ছে সহ্যই করতে পারে না এবং মানতেই পারে না যে সেটা সঠিক চিন্তা বা এই চিন্তাও থাকতে পারে, এবং প্রত্যেকটা চিন্তার পিছনে যে একটা বড় রকমের জার্নি আছে, সেই জার্নিটা যে আমি অস্বীকার করতে পারি না, এবং সেই জার্নিটাও যে হচ্ছে প্রচণ্ড শ্রদ্ধার সম্মানের, যদিও আমি এটাকে একদম এটার চাইতে একদম সম্পূর্ণ বিপরীত 180 ডিগ্রি আমি হচ্ছে ডিফার করি। আমি কিন্তু এই চিন্তাটাকে হিট করতে পারি না, ইয়ে করতে পারি না। আমি আমার যদি মনে করি যে এই চিন্তা আমার জন্য দুর্বল, আমি হচ্ছে সেটাকে বলে দিতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে সেটার জন্য বুদ্ধিবৃত্তিক লড়াই করতে পারি। সম্মিলিতভাবে আমরা কি করতে পারি? এটা হচ্ছে সম্মিলিতভাবে, এটা হলো আমাদের, আমি মনে করি যে রাষ্ট্র যখন কল্যাণ রাষ্ট্র হয়ে উঠবে তো তখন হচ্ছে এই ব্যাপারগুলো ক্রমশ কমে যাবে। তখন রাষ্ট্র তার নাগরিককে শেখাবে যে না, আমি হচ্ছে কল্যাণ রাষ্ট্র, আমি কোন একটা চিন্তা, কোন একটা আদর্শ, কোন একটা পরিচয় দিয়ে কখনো হচ্ছে আমি প্রভাবিত না। আমি হচ্ছে নাগরিকের জন্য, নাগরিকের প্রাণ প্রকৃতি। আমি হচ্ছে ওই লেখাটার মধ্যে, আপনি যে লেখাটার আলাপ করলেন সে লেখাটার মধ্যে বলছি আমি হচ্ছে প্রাণ প্রকৃতির বিকাশ। রাষ্ট্র চাইবে হচ্ছে প্রাণ প্রকৃতির বিকাশ, সেখানে প্রাণটাকে পরিচয় কি, ধর্ম কি, কিছুই দেখবে না, প্রকৃতিটা কি সেটা দেখবে না, বরং সেটার বিকাশের জন্য কাজ করবে। এইটা হয়ে উঠলে তখন হচ্ছে আমাদের মনে করি যে হচ্ছে আর রাষ্ট্রের বাইরে অন্য অন্য সামগ্রিক জনগোষ্ঠীর জন্য ধরেন প্রত্যেকটা রাজনৈতিক দলের ইয়ে আছে, এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক ডায়ালগের ব্যাপার আছে। কখনো কি হচ্ছে ধরেন কোনো বাম দল কোনো মাদ্রাসা, একদম কট্টর একটা মাদ্রাসার মানে ধর্মভিত্তিক দলের সাথে আলাপ করেছে, ডায়ালগ করেছে? করে নাই তো। কেন করে নাই তারা? তারপরে হচ্ছে ধরেন খুবই মাদ্রাসার একজন পণ্ডিত কি কখনো হচ্ছে একজন নাস্তিক পণ্ডিতের সাথে, বা একজন হচ্ছে যিনি হচ্ছে সোশ্যাল সায়েন্স সমাজ বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তার সাথে কখনো ডায়ালগ করছেন, তার সাথে চিন্তার আদান প্রদান করছেন? করে নাই তো। আমাদের মধ্যে চিন্তার আদান প্রদানই তো নাই। তো ফলে যখন আমরা চিন্তার আদান প্রদানেই থাকছি না, তখন তো আমাদের মধ্যে দূরত্ব তৈরিই হবে। দূরত্ব ভাঙার জন্যই আমাদের মধ্যে প্রচণ্ড রকম চিন্তার আদান প্রদান করতে হবে, আমাদের মধ্যে প্রচণ্ড বেশি ডায়ালগ করতে হবে, কথা বলতে হবে, মানুষকে বুঝতে হবে। এইটা ছাড়া আসলে আমাদের উপায় নেই। চিন্তার বিকাশের জন্য আমাদের হচ্ছে ডায়ালগ করা। কিন্তু এর আগে যে আপনি বললেন যে ধরেন একটা অংশ যদি মনে করে যে এই আমার বাউন্ডারি, এর বাইরে আমি কোনোভাবে যেতে পারবো না, তাইলে কি সেখানে একটা ডায়ালগ কিভাবে সম্ভব? দুইটা জিনিস, একটা হচ্ছে আমি যাব না, আর এটা হচ্ছে আমি অন্যকে বাধা দিব। আমি আমার চিন্তার বাউন্ডারির বাইরে যাব না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমি আমার চিন্তার বাউন্ডারির বাইরে যে তাকে আমি বাধা দেবো। দুইটা তো আলাদা জিনিস। আমরা ডায়ালগ করে এই জায়গাটুকু নির্ধারণ করব যে আমরা হচ্ছে অন্যের চিন্তার বাউন্ডারি, মানে আমার চিন্তার বাইরে যারা আছে তা আমি তাদেরকে আঘাত করবো না, তা আমি তাদেরকে হচ্ছে বাধা দিব না, আমি তাদেরকে কষ্ট দিব না। কিন্তু আমি আমার চিন্তার বাউন্ডারির মধ্যে থাকবো, অবশ্যই এটা তার অধিকার আমার চিন্তার বাউন্ডারির মধ্যে থাকা। আমি তো তার অধিকারকে কখনো ইয়ে করতে পারি না, খর্ব করতে পারি না। ধন্যবাদ হুজাইফা। ভিউয়ারদের জন্য আজকে আমাদের হুজাইফার সাথে আলোচনাটা চমৎকার হলো। আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।